সময় 2010, যখন খেম ছোট ছিল এবং বাবা মায়ের সাথে মাস্টার শেখের কাছে এসেছিল। মাস্টার শেখ পারানের ঠাকুরদা ছিলেন। মাস্টার শেখের পাওয়ার ছিল ব্ল্যাক ম্যাজিক। তিনি তার শক্তি দিয়ে তখনকার মতো খেমকে বিপদমুক্ত করেছিলেন, আর পারান দূর থেকে পুরো ব্যাপারটা লক্ষ্য করেছিল। সব কিছুর পর খেম তার পরিবারের সাথে ফিরে যায়। ঠাকুরদা বলেছিলেন, খেমের ওপর যে অভিশাপ আছে সেটা আমার দ্বারাও নষ্ট করা সম্ভব নয়। তবে চিন্তা নেই, আমি নিজের আয়ু থেকে 10টা বছর খেমের জন্য তুলে রেখেছি। ও এখনও 10টা বছর বাঁচতে পারবে, আর আমি 10 বছর আগেই মারা যাব। পারান বলে, ভবিষ্যতে গ্র্যান্ডপার অবর্তমানে সে খেমকে রক্ষা করতে চায়। সেদিন মাস্টার শেখ পারানকে বাধা দিয়েছিলেন, এমন করো না, তুমি শুভ শক্তির পুজো করো, আর আমি ব্ল্যাক ম্যাজিক। তোমার আসল উদ্দেশ্য আমার অবর্তমানে এই গ্রামকে রক্ষা করা, আর তুমি যদি এমন কিছু করতে যাও তাহলে তুমি প্রাণ হারাবে, যেমনটা তোমার মায়ের সাথে হয়েছিল। তাই কথা দাও, কখনো কারো কর্মফল ভোগ করার পথে বাধা হয়ে আসবে না। সেদিন পারান ঠাকুরদাকে কথা দিয়েছিল। সময় বর্তমানে আসে। মৃত আত্মার দল অদৃশ্য দেওয়াল ভেঙে ভেতরে আসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাদের লিডার একজন মেয়ে। সে চিৎকার করে বলে, যতই চেষ্টা করো, খেমকে মরতেই হবে। ওর কর্মফল ভোগ করা থেকে কেউ আটকাতে পারবে না। তোমার ঠাকুরদা ব্ল্যাক ম্যাজিকে ওস্তাদ ছিল, সেও বাঁচাতে পারেনি। আর তুমি তো সাধারণ শক্তির মানুষ, আমাকে আটকানোর ক্ষমতা তোমার মধ্যে নেই। রুমের মধ্যে খেম ছটফট করছে, আর জেট প্রার্থনা করছে। পারানের মন্ত্রে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির জল মৃত আত্মাদের শরীরে পড়তেই তাদের শরীরে আগুন জ্বলে ওঠে, আর তার দল যন্ত্রণায় আর্তনাদ করছিল। পারানের শিষ্যরা আত্মাদের দেখার ক্ষমতা রাখে। একে একে সবাই পুড়ে যেতেই সব কিছু আগের মতো ঠিক হয়ে যায়। খেম শান্ত হয়, যা দেখে জেট শান্তির শ্বাস ছাড়ে। খেমের কাছে গিয়ে ভালোভাবে চাদর ঢেকে দেয়। তবে এইসবের মাঝে পারানের ক্ষতি হয়। তার নাক থেকে রক্ত বের হচ্ছিল, যেটা দেখে তার 2 শিষ্য ভয় পায়। মাস্টার পারান তাদের চারিদিকে নজর রাখার কাজে পাঠিয়ে দেয়। তবে এসব দেখে লিডার মেয়েটির আত্মা রাগে চিৎকার করে ওঠে। সে কাউকে ছাড়বে না। পরদিন সকালে খেম পারানকে ধন্যবাদ জানায় গত রাতে তাকে সাহায্য করার জন্য। মাস্টার পারান খেমকে নিজের কাছে ডাকে। খেম অবাক হয়। জেট তাকে ইশারা করে, এগিয়ে যাও। জেটের বলায় খেম মাস্টার পারানের আরও কাছে এগিয়ে যায়। মাস্টার পারান তার গলার তাবিজ দেখতে চাইলে খেম সেটা শার্টের ওপরে নিয়ে আসে। পারান তাবিজে টাচ করে সেটা দেখছে, সাথে খেমকেও। এরপর নিজের কবজির ওপর থেকে শার্ট ওপরে তুলতে দেখা যায় মাস্টারের হাতেও সেম তাবিজ আছে। পারান বলে, এমন তাবিজ পৃথিবীতে মাত্র 2টো আছে, একটা তার আর একটা ছিল তার ঠাকুরদার। খেম মাস্টার শেখের নাম শুনে তার মনে পড়ে একবার ছোটবেলায় সে এই জায়গাতে এসেছিল, তখন মাস্টার শেখ তাকে বাঁচিয়েছিল। খেম জানতে চায় এখন মাস্টার শেখ কোথায় আছে। পারান তাকে ঠাকুরদার কাছে নিয়ে আসে। খেম তার স্মৃতিতে সম্মান জানায়। মাস্টার শেখের জন্যেই সে এত বছর পর্যন্ত বাঁচতে পেরেছে। খেম পারানকে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। পারান জানায় তারা মারা গেছেন অনেক দিন, ঠাকুরদা মারা যাওয়ারও অনেক আগে। পারান খেমের গলা থেকে তাবিজটা খুলে ফেলতে বলে, কারণ ওটা নষ্ট হয়ে গেছে। পারান আবার নতুন করে সেটা মন্ত্র পড়ে দেবে। খেম গলা থেকে তাবিজ খুলে পারানের হাতে দেয়। পরদিন তাদের কলেজ ক্যাম্পে কাজ চলছিল। খেম ক্যাম্পিংয়ের সময় দেওয়ালে ছবি আঁকছে। সিনিয়ররা তার ছবির প্রশংসা করে। এখানে ছান এবং তার বান্ধবীর সাথে খেমের পরিচয় হয়। ওপর থেকে জেট বিষয়টা দেখছিল। এর মধ্যে আরও কয়েকজন সিনিয়র এসে খেমের সাথে পরিচয় করে এবং খেমের নাম শুনে তারা হাসাহাসি করছিল, কারণ খেমজিরা মূলত মেয়েদের নাম হয়। তারা সরাসরি খামের লিঙ্গ নিয়ে প্রশ্ন তুলছিল এবং পারমিশন ছাড়াই তাকে টাচ করছে। খেম বিষয়টা সাধারণভাবে নিলেও
জেটের এটা পছন্দ হয় না। সে প্রায় ওপর থেকে চিৎকার করে বলে, শোনো, ওর কাঁধ থেকে হাত সরাও, এখনই সরাও। দাঁড়াও, আমাকে নামতে দাও, তারপর তোমাদের মজা দেখাচ্ছে। সিনিয়র বলে, খেম কোনো মহান সন্ন্যাসী নাকি যে টাচ করলে পাপ হবে? তাদের মধ্যে থাকা একজন মেয়ে সিনিয়র অন্যদের সামলায়। ততক্ষণে জেটও নেমে আসে। খেমকে জিজ্ঞাসা করে, ঠিক আছো তুমি? যত সব পাগলের দল, এরা জোটে কোত্থেকে কি জানি। খেম বলে, কোনো ব্যাপার নয়, ওরা তো আমাদেরও বন্ধু। জেটের চোখ যায় ছানের দিকে। ওটাকে তোমার নতুন বন্ধু? ছান বলে, আমি তো সামনেই দাঁড়িয়ে আছি, খেমকে জিজ্ঞাসা করার কি আছে? সরাসরি আমাকেই জিজ্ঞাসা করো না। জেট চোখ পাকিয়ে বলে, আরে তোমার সাহস কম নয় তো, তোমার পরিচয় জেনে আমার কি লাভ? ছান চুপ হয়ে যায়। খেম বিষয়টা সামনে বলে, দেখো, ঝগড়া থামাও এবং তাদের পরিচয় করায়। ছান, এটা আমার প্রিয় বন্ধু জেট। তা তোমাদের পরিচয় যখন হয়েই গেছে, তাহলে নাও, হাত মেলা। খাম দুজনকে টেনে তাদের হাত মেলায়। খেমের কথা জেট ফেলতে পারে না। এবার হাত ছাড়ার পালা। জেট নিজের হাতে টান দেয়, তবে ছান সেটা শক্ত করে ধরে। জেট আবার টান দেয়, কিন্তু যেই কে সেই, আজব মানুষ তো, হাত ধরে আছে কেন? যাই হোক, এদের হাত নিয়ে লড়াই দেখে অন্য দুজন বোকার মতো তাকিয়েছিল। রাতের বেলা সিনিয়র ছেলেরা গ্রামের এক লোক ওয়ার্নের বাড়িতে ড্রিঙ্ক করছে। ওয়ার্ন তার স্ত্রী রিয়ের সাথে থাকে। রি তার হাজব্যান্ডকে ভয় করে। রি বলে, বেশি রাত করো না, সকালে ক্যাম্প আছে না তোমাদের, তাড়াতাড়ি ফিরে গিয়ে বিশ্রাম নিও। এ কথায় ওয়ার্ন রিয়ের দিকে রাগী চোখে তাকায়। সিনিয়ররা বিষয়টা সামলে নেয়। দেখা যায় এরা মাতাল হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। একটা ছেলের নেশা কাটলে সে উঠে বসে, অন্যদের জাগানোর চেষ্টা করে। হঠাৎ ওপর থেকে রিয়ের চিৎকার শুনে ছেলেটা ধীরে ধীরে রুমের ভেতরে চোখ রাখে। ওর্ন রিকে মারধর করছিল। ওর্নের মনে হয় রি তার উপর দাদাগিরি করছে এবং ছেলেগুলোকে ভাগাতে চাইছে, যাতে ওর্ন বেশি নেশা করতে না পারে। ছেলেটি এসব দেখে চুপচাপ নিজের জায়গায় ফিরে যায়। পরদিন সকালে এসব কথা অন্য বন্ধুদের জানালে তাদের বিশ্বাস হয় না, কারণ ওর্ন ভালো মানুষ, সারাদিন কাজে হেল্প করে। সে কিভাবে নিজের ওয়াইফকে মারধর করতে পারে? ভাই, নেশার ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিস তুই, এই বলে তাকে চুপ করিয়ে দেয়। পেছন থেকে খেম বলে, তোমাদের উচিত বিষয়টা স্থানীয় মানুষদের জানানো। এবার সিনিয়ররা খেপে যায়, বাকিরা তাদের সামলে নেয়। জেট তাকে বকুনি লাগায়, এসবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলো না, আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা পূর্ণ করে তাড়াতাড়ি ফিরে যাব। খেম বলে, মাস্টার পারান আমাকে সাহায্য করলো, তবে বিনিময়ে আমি কিছুই দিতে পারলাম না। জেট বলে, এটা নিয়ে চিন্তা করছো কেন, আমি আছি না। জেট একটা হাসি দেয়। দেখা যায় মাস্টার পারান খাওয়ার টেবিলে বসে আছে। আজকের শেফ খেম। তবে এটাই ছিল জেটের বুদ্ধি। মাস্টার পারান খাওয়ার টেস্ট করে। খেম অনেক আশা নিয়ে তাকায়। কেমন হয়েছে মাস্টার, ভালো লেগেছে তাই না? মাস্টার একই রকমভাবে বলে, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। খেমের মনটাই ভেঙে যায়। বেচারা ভেবেছিল আজ সে মাস্টারকে ইমপ্রেস করেই ছাড়বে, তবে তার আশায় এক বালতি জল ঢেলে দিল মাস্টার। পারান বলে, এভাবে তাকিয়ে থাকলে আমি খাবো কিভাবে? তুমি এখন যেতে পারো, যাও গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও। খেম ভাঙা মন নিয়ে ওপরে উঠে যায়। এবার পারান পটাপট খেতে শুরু করেছে। আসলে খেম অনেক সুন্দরভাবে খাবারগুলো তৈরি করেছে। মুহূর্তেই প্লেট সাফ। খেম নিচে এসে এটা দেখে ভাবে, ভালো লেগেছে এটা বললেই হয়, একটু প্রশংসা করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? অত নাটকের কি প্রয়োজন ছিল? খেম এসে প্লেটগুলো তুলতে শুরু করে। মাস্টার চলে যেতে গেলে খেম তাকে থামায় আর জিজ্ঞাসা করে, তার উপরে থাকা অভিশাপ আসলেই কাটানো যাবে কিনা। মাস্টার শেখ তাকে হেল্প করেছিল, পারানও নিশ্চয়ই তাকে হেল্প করবে। পারান বলে, মাস্টার শেখ নিজেই আমাকে বলেছিল এসব থেকে দূরে থাকতে। তুমি কি বলতে চাও, তোমার জন্য আমি নিজের প্রমিস ভাঙবো? খেম হাত জোর করে রিকোয়েস্ট করে,
পারান সাফ বলে দেয়, এমন করো না, এতে লাভ নেই। খেমকে দেখে পারানের একটা পুরনো স্মৃতি আসে, হয়তো এটা আগের জন্মের। পারান, যার নাম ছিল পাওয়াত, গার্ডেনে ঘোরার সময় পাওয়াতের কানে একটা মেয়ের ডাকের আওয়াজ আসে। আশপাশ তাকিয়ে ওপরে নজর যেতে তার চোখে যায় একটা মেয়ে, গাছের ওপর কোলে ছোট্ট একটা বিড়াল ছানা নিয়ে বসে আছে। মেয়েটি বলে, প্লিজ একটা মই নিয়ে আসতে পারবে? আসলে গাছে তো উঠে পড়েছি, কিন্তু নামতে পারছি না। এটা শুনে পাওয়াত হেসে ফেলে। যাই হোক, মেয়েটা নিচে নেমে আসে। আসলে বিড়ালটাকে নামাতে গিয়ে মেয়েটা ওখানে আটকে পড়েছিল। এটা শুনে পাওয়াতের ভালো লাগে। মেয়েটা নিজের পরিচয় দেয়, তার নাম খেম, পুরো নাম খেমিকা। সময় বর্তমানে আসে। খেমকে দেখে পারানের খেমিকার কথা মনে আসে। এর মধ্যে ওর্ন মাস্টারের সাথে দেখা করে। খেম ওর্নের হাতে চোটের নিশানা দেখতে পায় এবং একটা ঘন কালো ছায়া। বিষয়টা খেম মাস্টারকে জানায়। মাস্টারও বিষয়টা খেয়াল করেছে। ওর্ন বাড়ি ফিরে আসে, রি খাবার তৈরি করে আনে, তবে ওর্ন ড্রিঙ্কস করতে চায়। রি বলে, বাড়িতে ওসব নেই, শেষ হয়ে গেছে কাল রাতে। ওর্ন হাত তোলে তাকে মারার জন্য। তখনই পেছন থেকে খেম, জেট আর ছান এসে হাজির। ওর্ন তাদের দিকে এগিয়ে যায়। তোমরাও ড্রিঙ্ক করতে চাও নাকি? ছান বারণ করে। তারা ওসব খায় না, তবে তারা শুনেছে আন্টি রি অনেক ভালো আচার বানায়, সেগুলোই টেস্ট করতে চায় তারা। খেম কথা বলছিল, আর এই দুজন জিরাফ জাবরার মতো ঘাড় নেড়ে তাকে সায় দিচ্ছিল। ওর্ন তাদের একসাথে লাঞ্চ করার কথা বলে। ওর্নের ডাকে তারা এগিয়ে আসে, ফলে জেটের সাথে ছান খায় ধাক্কা। জেট বিরক্ত হয়, তুমি এখানে কি করছো? ছান বলে, খেম তাকে ডেকেছে। আন্ট রি তাদের আচার দেয়। খেম খেয়াল করে আন্টের শরীরে আঘাতের ছাপ। খেম এ ব্যাপারে জানতে চাইলে আন্ট বলে, ও কিছু নয়, আমি ঠিক আছি। ফেরার পথে জেট খেমকে বোঝায়, এসবের থেকে দূরে থাকো তুমি। চার্ন তাদের পেছনে আসছিল। খেম বলে, আমরা মাস্টারের বাড়ি পৌঁছে গেছি, তুমি এখন যেতে পারো। এরপর তারা চলে যায়। রাতে ছার্নের কথায় গ্রামের একজন লোক ছাই ওর্নকে নিজের বাড়িতে ডাকে এবং জিজ্ঞাসা করে ওর্ন এবং তার স্ত্রী রিয়ের মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে কিনা। ওর্ন পুরোটাই অস্বীকার করে। ছার্ন দূর থেকে এসব দেখছিল, কিন্তু ওর্ন ব্যাপারটা বুঝতে পারে, ফলে ছার্নকে সামনে আসতে হয়। ছার্ন মিথ্যে বলার চেষ্টা করে, কিন্তু ছাই তাকে শান্ত করায়। ওর্ন জিজ্ঞাসা করে, রি তাকে বলেছে না যে ওর্ন তাকে প্রতিদিন মারধর করে? এরপর ওর্ন হাতে কাঁচের বোতল তুলে বাড়ির দিকে চলে যায়। ছার্ন বিষয়টা খেমকে কল করে জানায়। অনেক রাত হয়েছে। খেম জানায়, ছার্ন আঙ্কেল ছাইকে জানিয়েছিল যে ওর্ন তার স্ত্রীর গায়ে হাত তোলে, ফলে আঙ্কেল ছাই ওর্নের সাথে কথা বলে ব্যাপারটা মিটমাট করার চেষ্টা করেছিল। তবে সবটা গোলমাল হয়ে গেছে। এখনই ওর্নের বাড়িতে যাওয়া প্রয়োজন, কিন্তু অনেক রাত হয়েছে, তাই জেট খেমকে একা ছাড়ে না। উপর থেকে মাস্টার পারান তাদের দেখতে পায়। ওর্ন মাতাল অবস্থায় তার কাছে আসে এবং আন্টকে মারধর করতে শুরু করে। ওর্নকে কেউ বলছিল, সামনে যে আসবে তাকেই মেরে ফেলো। ফলে ওর্ন ঘোরের মধ্যে ভাঙা কাঁচের বোতল আন্টের দিকে এগিয়ে ধরে। পেছন থেকে ছাই আর ছার্ন এসে তাকে বাধা দেয়। ছাই ওর্নকে চেপে ধরে, তবে পারানের শিষ্য হওয়ায় ছাইয়ের কানে আসে সেই ভুতুড়ে আওয়াজ। তিনি দ্রুত মন্ত্র পড়া শুরু করে। ছার্ন বাধা দিলে ছাই বলে, ওর্নকে ভূতে পেয়েছে। পেছন থেকে রি বলে, ওর্নকে ভূতে পায়নি, ভূতে পেয়েছে আমাকে। সাথে সাথে আন্ট রি পাল্টে যায় এবং ছার্নকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ছাইয়ের গলা চেপে ধরে এবং তাকেও অজ্ঞান করে ফেলে। এরপর সেই আত্মা ওর্নের দিকে এগিয়ে আসছে। নিচ থেকে সিনিয়র ছেলেদের ডাক আসে। আজকেও তারা ওর্নের সাথে ড্রিঙ্ক করার জন্য এসেছে। অন্যদিকে খেম আর জেট ওর্নের বাড়ির দিকে আসছে। তবে জেট একটা সময় বুঝতে পারে তারা একটা বাঁশের জঙ্গলের মধ্যে আটকা পড়েছে। বারবার তারা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে।
হঠাৎ অদৃশ্য কেউ খেমকে টেনে ধরে, মাটিতে ফেলে তাকে মারতে শুরু করেছে। আর জেট খেমের কাছে যেতে চাইলে তাকেও কয়েকজন আটকে ধরে। আর এই সব কিছু মাস্টার পারান উপলব্ধি করতে পারছে। গত রাতের মেয়েটির আত্মা পারানকে বলে, এবার দেখো তুমি কোন দিক রক্ষা করো, কারণ একদিকে খেম বিপদে আছে, অন্যদিকে রিয়ের মধ্যে থাকা আত্মা সবাইকে বেঁধে আগুনে পোড়ানোর পরিকল্পনা করছে। ওর্ন ক্ষমা চায় রিয়ের সাথে খারাপ আচরণ করার জন্য। তার উচিত হয়নি রিয়ের ওপর অত্যাচার করা। রিয়ের মধ্যে থাকা আত্মা বলে, তোমার রি অনেক আগেই মারা গেছে। তবে কিছুতেই রি আগুন জ্বালাতে পারছে না, কারণ ততক্ষণে পারান সেখানে পৌঁছে গেছে। রিয়ের মধ্যে থাকা আত্মা বলে, তুমি এখানে এসেছো মানে আমাদের লেডি খেমকে মেরে ফেলতে পারবে। অন্যদিকে জেট মাস্টারের কথা শুনতে পায়। মাস্টার তার পুতুল শিষ্যকে পাঠিয়ে জেটের আত্মাদের দেখার ক্ষমতা দেয়। ফলে জেট দেখতে পায় তার উপর দুজন ভূত চেপে দাঁড়িয়ে আছে। মাস্টারের শেখানো মন্ত্রের দ্বারা জেট নিজেকে ছাড়িয়ে নেয় এবং খেমের দিকে এগিয়ে যায়। তবে পেছন থেকে আরও এক খারাপ আত্মা এগিয়ে এলে খেমের ভালো চায় যে আত্মা, সে এসে তাকে বাধা দেয়। বিষয়টা জেটও খেয়াল করে। এরপর তারা দ্রুত সেখান থেকে বের হয় আর মাস্টারের কাছে পৌঁছয়। মাস্টার রিয়ের শরীর থেকে মৃত আত্মাকে বের করে রিকে তার শরীর ফিরিয়ে দেয়। আত্মাটা বলে তার লেডি কাউকে ছাড়বে না। ওর্ন রিকে জড়িয়ে ধরে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। জেট দ্রুত ছার্নের কাছে যায়। খেম মাস্টারের সাথে বাড়ি ফিরছে। খেম বলে, আপনি সবাইকে সাহায্য করছেন, তাহলে আমার বেলায় কেন করছেন না? আমি এই গ্রামের কেউ নই, তাই বলে? তবে তাই যদি হয় তবে আমি কি করতে পারি যাতে আপনি আমাকে হেল্প করবেন? মাস্টার ব্রেক চাপে। খেম ভর সামলাতে না পেরে মাস্টারকে চেপে ধরে। অন্যদিকে জেট ছার্নকে আঙ্কেল ছাইয়ের বাড়িতে নিয়ে আসে। ছার্ন তখনও অজ্ঞান। আঙ্কেল ছাই বলে, ওই 3 জন সিনিয়রকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। ভীষণ দুষ্টু ওরা। জেট ধন্যবাদ জানায়। এরপর সে ছার্নের দিকে তাকায়। ছার্নের জন্য তার চিন্তা হচ্ছে। আঙ্কেল ছাই সহ অন্যরা ব্যাপারটা বুঝতে পারে। আরে চিন্তা করো না, ছার্ন ঠিক হয়ে যাবে। জেট বলে, বই গেল আমার ওর জন্য চিন্তা করতে। আমি এখন আসছি। তবে সবাই তার দিকে আজবভাবে তাকিয়ে আছে। ওর্ন শহরে চলে যাচ্ছে রোজগারের জন্য। সে নিজের ভুল বুঝতে পেরেছে। জেট মাস্টারকে বলে, গত রাতে একজন লোকের আত্মা খেমকে হেল্প করেছিল। খেম জানায় সে ওই আত্মাটাকে প্রায় সময়ই দেখতে পায়। এটা শুনে মাস্টার শ্বাস ছাড়ে। রাতে খেম ঘুমিয়ে আছে। তখন সেই আত্মা আবার আসে এবং খেমকে যত্ন করে দেখতে থাকে। তবে টাচ করতে গেলে সে বাধা পায়। এতে তার প্রচণ্ড রাগ হয় আর সোজা পারানের কাছে পৌঁছায়। আত্মাটা পারানকে বলে, পাওয়াত, অনেকদিন পর আমাদের দেখা হলো। পাওয়াত ছিল পারানের গত জন্মের নাম।